সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আমাদেরকে আবারও অফলাইন থেকে অনলাইনে চলে আসতে হলো। জানি না কতদিন এভাবে তোমাদের সাথে দেখা হবে না, এভাবে ক্লাস নিতে হবে। যাই হোক, যে যেখানে আছো ভালো থাকবে, ভালো থেকো। আমরা অনলাইনে রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে এবং শুনবে। অফলাইনের মতো ততটা ফলপ্রসূ না হোক, অন্তত আমাদের পড়াশোনা চলমান থাকুক। কিছুটা হলেও আমি মনে করি যে তোমরা উপকৃত হবে যদি ক্লাসটা মনোযোগ দিয়ে একটু দেখো, মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করো। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গত অফলাইন ক্লাসে নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা মহিউদ্দিন মোহাম্মদ ঘুরি সম্পর্কে প্রাথমিকভাবে আলোচনা শুরু করেছিলাম এবং আমি বলেছিলাম যে তোমাদের আরও দুটো ক্লাস এটার উপরে নিতে হবে। তো তারই ধারাবাহিকতায় আজকের এই অনলাইন ক্লাসে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা মোহাম্মদ ঘুরি, মহিউদ্দিন মোহাম্মদ ঘুরি, যিনি ইতিহাসে শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি নামে পরিচিত, তার শুরুটা কিভাবে তিনি ভারতবর্ষ অভিযান শুরু করেছিলেন এবং তিনি কিভাবে তার সময় কিভাবে ঘুর রাজ্যের অধিপতি হয়েছিলেন, ঘুর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সে সম্পর্কে আমাদের অফলাইন ক্লাসটিতে আমরা ভালোভাবে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তারপর আমি আবার একটু বলি, মহিউদ্দিন মোহাম্মদ ঘুরি, যার নাম হচ্ছে শিহাবুদ্দিন। তো তার যে রাজ্যটি ঘুর রাজ্য, যেখান থেকে ঘুরি বংশের উৎপত্তি আর কি, সেই ঘুর রাজ্যটি আফগানিস্তানের হিরাত এবং গজনির মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে ঘুর রাজ্যটি অবস্থিত। এটি প্রথম দিকে ছোট্ট একটি রাজ্য ছিল, কিন্তু পরবর্তীতে বিশেষ করে সুলতান মাহমুদের সময়কালে পরবর্তীতে এই সুলতান মাহমুদের বংশধরদের কাছ থেকে এই ঘুর রাজ্যের যে উত্তরাধিকারীরা, তারা গজনি এবং ঘুর নিয়ে বেশ বড় একটি রাজ্যের, মোটামুটি একটি বড় রাজ্যে তারা অধিষ্ঠিত হয়েছিল ঘুররা, এবং ধীরে ধীরে তারা ভারতের দিকে বিভিন্ন সময় অভিযান চালিয়েছিল এবং এই মহিউদ্দিন মোহাম্মদ ঘুরির হাত ধরেই কিন্তু ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রাথমিক যে স্থায়ী শাসন প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায় শুরু হয়েছিল। এর আগে যে আমরা ক্লাসগুলো নিয়েছি সেখানে তোমরা জেনেছো যে সুলতান মাহমুদ এসেছেন, তিনি বিভিন্ন সময় আক্রমণ করেছেন এবং প্রচুর ধন সম্পদ নিয়ে এখান থেকে চলে গেছেন। তারপরে যারাই এর আগেও যারা মোহাম্মদ বিন কাসিম একদম শুরুতে এসেছিলেন, কিন্তু কেউ এরকম করে ভারতবর্ষে যে একদম স্থায়ী তাদের শাসন কায়েম করবে ওরকম চিন্তা ভাবনা তারা তেমন করেনি। তবে মোহাম্মদ ঘুরির সময় থেকে এই স্থায়ী শাসন প্রতিষ্ঠা এবং যে তারা ভারতবর্ষে একটা শাসন তন্ত্র চালাবে এটা চিন্তা করেছে। এবং তোমার পরবর্তীতে এই মোহাম্মদ ঘুরিরই শিষ্য কুতুবউদ্দিন আইবেক, তাকেই কিন্তু বলা হয় ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠাতা হিসেবে আখ্যায়িত করা হয়। তো আমরা মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে ঘুর রাজ্য প্রতিষ্ঠা করে পরবর্তীতে ভারতবর্ষে 1175 খ্রিস্টাব্দের দিকে তিনি সর্বপ্রথম ভারতে আক্রমণ শুরু করেন এবং তার প্রথম দিকে গজনির এবং ঘুর রাজ্যের হিরাত প্রদেশের এর পাশাপাশি যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলো তিনি দখলে নিয়েছিলেন। তারপরে এরকম করতে করতে প্রথম দিকে সমগ্র পাঞ্জাবটা ঘুর রাজ্যের অধীনে নিয়ে এসেছিলেন, সমগ্র পাঞ্জাবকে।
তো পাঞ্জাব দখল করার পরে বা পাঞ্জাব জয়ের পরে তিনি ধীরে ধীরে উত্তর ভারতের দিকে আগাতে থাকেন, মানে যেটাকে আসলে আমরা ভারতের মূল অংশ হিসেবে এখনো ইতিহাসে বিখ্যাত দিল্লি, আজমির এই অঞ্চলগুলো, সেদিকে আগাতে থাকে। এবং সেই তোমাদের গত ক্লাসে আমি পাঞ্জাব জয় পর্যন্ত পড়ানোর চেষ্টা করেছিলাম, তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকে হচ্ছে তার দ্বিতীয় অংশ, তার অভিযানের দ্বিতীয় অংশটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো তারই ধারাবাহিকতায় আমাদের হচ্ছে মুজিবুর মোহাম্মদ ঘুরির দুটো যুদ্ধ হয়েছিল তার সাথে, এই দিল্লি এবং আজমিরের যে রাজা ছিলেন তৎকালীন তার সাথে, সেই জিনিসগুলো নিয়ে এসেছি। এবং তার যে সমগ্র ভারত অভিযান পরিচালনার যে কয়েকটা পর্যায়, সেই পর্যায় সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো প্রথমে দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধে যে ঘটনাগুলো তার একটু একটু করে আমি হিন্টস দিয়েছি, জানি না তোমরা কতটুকু বুঝতে পারবে, তবে যদি একটু খেয়াল করে দেখো তাহলে হয়তো কিছুটা বুঝবে। তারপরে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। এরপরে হচ্ছে তোমার রাজা জয়চাঁদের বিরুদ্ধে অভিযান। এই তিনটা হচ্ছে তার কি বলবো, তার সময়কালে হচ্ছে বিখ্যাত যে যুদ্ধগুলো হয়েছিল, তার সময়কালের যে উল্লেখযোগ্য যে যুদ্ধগুলো হয়েছিল, এই তিনটা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য। এরপরেও তিনি হচ্ছে ছোট ছোট অভিযান পরিচালনা করেছিলেন এবং ছোট ছোট কিছু অঞ্চল বা দুর্গ এগুলো দখল করেছিলেন। তরাইনের প্রথম যুদ্ধ যেটা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের হচ্ছে যে অনুধাবনমূলক যে প্রশ্ন থাকে সৃজনশীলের ক্ষেত্রে, সেখানে তোমাদের এখান থেকে প্রশ্ন থাকতে পারে। তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো, এবং হচ্ছে তোমাদের ছোট ছোট যে প্রশ্নগুলো সেখানেও তোমাদের এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। তো তরাইনের প্রথম যুদ্ধ এটা করেছিলেন উনি 1191 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধে আমি তিনটা জিনিস হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি। একটা হচ্ছে দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে, অর্থাৎ তরাইনের প্রথম যুদ্ধটা তিনি দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে সংগঠিত করেছিলেন, মানে তার সাথে সংঘর্ষ হয়েছিল বা এই যুদ্ধটা পৃথ্বীরাজের সাথে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে রাজা পৃথ্বীরাজের সৈন্যবাহিনীতে অশ্বারোহী ছিল 20,000 এবং রণহস্তি ছিল 3,000। আমি আবারও বলছি, এই যুদ্ধে, এই তরাইনের প্রথম যুদ্ধে রাজা পৃথ্বীরাজের সৈন্যবাহিনীতে অশ্বারোহী ছিল 20,000 এবং রণহস্তি ছিল 3,000। তারপরে হচ্ছে তরাইন নামক স্থানটা কোথায়, সেটার একটা উল্লেখ করে দিয়েছি। সেটা হচ্ছে থানেশ্বর থেকে 14 মাইল দূরে এই তরাইন নামক স্থানে যুদ্ধটা হয়েছিল বলে এই যুদ্ধটাকে তরাইনের যুদ্ধ বলে অভিহিত করা হয়। তারপরে হচ্ছে এই যুদ্ধে ঘুরি পরাজিত হয়েছিলেন এবং তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, মানে তিনি শোচনীয়ভাবে পরাজিত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করতে বাধ্য হয়েছিলেন। এবার মানে এটাকে যদি আমরা টিকা আকারে বলতে যাই তরাইনের প্রথম যুদ্ধ সম্পর্কে, তাহলে মানে টোটাল কথাটা আসে হচ্ছে যে তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে এই যুদ্ধটা হয়েছিল। চৌহান বংশীয় রাজা, যিনি ছিলেন দিল্লি এবং আজমিরের রাজা। তো এই পৃথ্বীরাজের সৈন্য সংখ্যা ছিল অনেক এবং ঘুরি বেশ আশা নিয়ে এই যুদ্ধ করেছিলেন, যদিও ঘুরি এই যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন এবং তিনি পালিয়ে যেতে বা স্বদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এ হচ্ছে তোমার তরাইনের প্রথম যুদ্ধ। এরপরে আসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে। দেখো, ঘুরি প্রথম যুদ্ধে পরাজিত হয়েও কিন্তু তিনি মনোবল হারাননি। তিনি আবার নতুন উদ্যমে, এমনকি তিনি বাসনা নিয়ে এসেছিলেন যে এবার তিনি ভারত জয় করবেন এবং ভারতে তার শাসন প্রতিষ্ঠা করবেন। স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা হবে তার মাধ্যমে, এরকম একটা মানে আশা নিয়ে তিনি
ভারতবর্ষের তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেটা হয়েছিল এটার এই অভিযানটা তিনি পরিচালনা করেছিলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1192 খ্রিস্টাব্দে। এখান থেকে আমি তোমাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো হচ্ছে আমি এখানে উল্লেখ করেছি। যেমন এক হচ্ছে তরাইনের যুদ্ধটা বুঝতেই পারছে যে থানেশ্বর থেকে 14 মাইল দূরে অবস্থিত তরাইন নামক স্থানে এই যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধে তরাইনের দ্বিতীয় যুদ্ধে যেটা হয়েছিল যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে ঘুরি 1,20,000 সৈন্য নিয়ে এসেছিলেন এবং যেখানে পৃথ্বীরাজের সৈন্য সংখ্যা ছিল 3 লক্ষ। তোমরা আবার একটু মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে ঘুরির সৈন্য সংখ্যা ছিল 1,20,000 এবং রাজা পৃথ্বীরাজের সৈন্য সংখ্যা ছিল 3 লক্ষ। এবং রাজা পৃথ্বীরাজকে 150 জন রাজপুত যে যুবরাজ ছিল অন্যান্য অঞ্চলে তারা রাজা পৃথ্বীরাজকে সহায়তা করেছিলেন। হ্যাঁ, রাজপুতরা এ সময় উত্তর ভারতে বেশ হচ্ছে তোমার প্রভাবশালী ছিল রাজপুত রাজারা। 150 জন রাজপুত যুবরাজ পৃথ্বীরাজকে সহায়তা করেছিলেন। তবে তুমুল যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে রাজা পৃথ্বীরাজ পরাজিত এবং নিহত হন। সাথে সাথে আরেকজন কথা এখানে আমি লিখেছি, যেমন পৃথ্বীরাজ সেনানায়ক খাদি রায় ভাই গোবিন্দ রায়, পৃথ্বীরাজের ভাই গোবিন্দ রায় তারা পরাজিত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন। এই যে খাদি রায়, সেনানায়ক খাদি রায়, যিনি প্রথম তরাইনের যে প্রথম যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পৃথ্বীরাজের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং এই যে মোহাম্মদ ঘুরি যে পালিয়ে গিয়েছিলেন ব্যর্থ হয়ে, পরাজিত হয়ে, এর পিছনে খাদি রায়ের অনেক অবদান ছিল। তো তারপরে হচ্ছে এই যুদ্ধে যেটা আরেকটা ঘটনা ঘটেছে, 150 জন রাজপুত যুবরাজ পৃথ্বীরাজকে সহযোগিতা করলেও কনৌজের রাজা জয়চাঁদ তিনি হচ্ছে পৃথ্বীরাজকে নয় ঘুরিকে সমর্থন দিয়েছিলেন এবং তাকে অনেকটা সহায়তা প্রদান করেছিলেন। তাহলে কি দাঁড়ালো? তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল 1192 খ্রিস্টাব্দে এবং রাজা মোহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধে ব্যর্থ হয়ে আবার কঠিন মনোবল, দৃঢ় মনোবল সঞ্চয় করে পুনরায় তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে মিলিত হয়েছিলেন তরাইন নামক স্থানে, যেটি থানেশ্বর হতে 14 মাইল দূরে অবস্থিত। এবং দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ এই যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হন, নিহত হন। তার সাথে নিহত হয় সেনানায়ক খাদি রায় এবং তার পৃথ্বীরাজের নিজের ভাই গোবিন্দ রায়। তো এই যুদ্ধে কনৌজের রাজা জয়চাঁদ সহযোগিতা করেছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মোহাম্মদ ঘুরিকে। এটাও কিন্তু মোহাম্মদ ঘুরির জয়ের জন্য অনেকটা দাবি, মানে অনেকটা পথ এগিয়ে দিয়েছিল। এরপরে হচ্ছে এই কনৌজের রাজা জয়চাঁদ ঘুরিকে সহায়তা প্রদান করেছিলেন, কিন্তু পরবর্তীতে আবার এই জয়চাঁদের বিরুদ্ধেই ঘুরিকে অভিযান পরিচালনা করতে হয়েছিল 1194 খ্রিস্টাব্দে। রাজা জয়চাঁদের বিরুদ্ধে অভিযান 1194 খ্রিস্টাব্দে। 1194 খ্রিস্টাব্দে রাজা জয়চাঁদ ধীরে ধীরে বুঝতে পারছিলেন যে মোহাম্মদ ঘুরি বারবার ভারত আক্রমণ করছেন এবং এখানে তারই প্রতিনিধিদের রেখে যাচ্ছেন। হ্যাঁ, এই যে দিল্লি এবং আজমির জয় করার পরে এখানে তার প্রতিনিধি হিসেবে কুতুবউদ্দিন আইবেককে রেখে গিয়েছিলেন। তো এটা কনৌজের রাজা জয়চাঁদকে চিন্তাশীল করে তুলেছিল। তিনি এটা দেখে ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন এবং ধীরে ধীরে তিনি মোহাম্মদ ঘুরির বিরোধিতা শুরু করেন। ফলে যেটা হয়েছে, মোহাম্মদ ঘুরি আবারও সে ঘুর রাজ্য থেকে, গজনি থেকে তিনি চলে এসেছিলেন ভারতে রাজা জয়চাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য। এই অভিযানে যে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে ঘুরি 50,000 অশ্বারোহী নিয়ে আগমন করেছিলেন এবং এ সময় কুতুবউদ্দিন আইবেক তাকে সহায়তা করেছিলেন, কারণ কুতুবউদ্দিন আইবেক তখন দিল্লি এবং আজমিরের তার দায়িত্ব পালন করছিলেন। যমুনা নদীর তীরবর্তী চান্দওয়ারের কাছে তুমুল যুদ্ধে জয়চাঁদ পরাজিত এবং নিহত হলেন। তাহলে যুদ্ধটি হয়েছিল যমুনা নদীর তীরবর্তী চান্দওয়ার নামক জায়গায়। এই যুদ্ধে জয়চাঁদ যখন পরাজিত হন, জয়চাঁদের পরাজিত হওয়ার পরে মোহাম্মদ ঘুরি কনৌজ,
আশনি, বেনারস সহ আশেপাশের অঞ্চলগুলো দখল করে নেন। মানে আশেপাশের অঞ্চলগুলো তার আওতায় চলে আসে মোহাম্মদ ঘুরি। তাহলে জয়চাঁদের বিরুদ্ধে অভিযান করেছিলেন 1194 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি 50,000 অশ্বারোহী নিয়ে এসেছিলেন এবং হচ্ছে তার যে শিষ্য ছিল কুতুবউদ্দিন আইবেক, তিনি মোহাম্মদ ঘুরিকে আরো সাহায্য সহযোগিতা করেছিলেন। যমুনা নদীর তীরবর্তী চান্দোয়ার নামক জায়গায় তুমুল যুদ্ধ হয় এবং যুদ্ধে রাজা জয়চাঁদ পরাজিত এবং নিহত হন। সাথে সাথে কনৌজ দখলের সাথে সাথে আশেপাশের যে অঞ্চলগুলো ছিল সেগুলো বেনারস, তারপরে হচ্ছে আশনি, এই অঞ্চলগুলো হচ্ছে মোহাম্মদ ঘুরি দখল করেছিলেন বা তার শাসনের আওতার মধ্যে নিয়ে এসেছিলেন। এ হচ্ছে তোমাদের মোহাম্মদ ঘুরির ভারতবর্ষে অভিযান পরিচালনার যে মূল অভিযানগুলো, তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ এবং হচ্ছে তোমার রাজা জয়চাঁদের বিরুদ্ধে অভিযান। এরপরেও কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির নেতৃত্বে, মোহাম্মদ ঘুরি যতটা না এরপরে অভিযানগুলো করেছিলেন, তার থেকে কুতুবউদ্দিন আইবেক পরবর্তীতে যেটা করেছেন, এই মোহাম্মদ ঘুরির ইসের মধ্যে থেকেই, মোহাম্মদ ঘুরির আওতার মধ্যে থেকেই বা মোহাম্মদ ঘুরির পরামর্শ নিয়েই, তার অনুরোধে পরবর্তীতে কালিঞ্জর দখল করেন। কালিঞ্জর দখল করেন, তারপরে গোয়ালিয়র দুর্গ দখল করেন, কুমারপালের রাজধানী বিয়ানি দখল করেন এবং এদিকে তোমার 1204 খ্রিস্টাব্দের দিকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তার আগে বিহার দখল করেছিলেন এই বখতিয়ার খলজি। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মৃত্যুবরণ করেন এবং হচ্ছে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে কুতুবউদ্দিন আইবেক এই দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন সমগ্র ভারতে এবং স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠারও তিনি দাবি রাখেন। এই হচ্ছে মোহাম্মদ ঘুরি সম্পর্কে মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা। তোমরা ভিডিওটি দেখবে এবং অনলাইনে যতগুলো ক্লাস হবে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আশা করি খুব শীঘ্রই এই করোনার সমস্যাটা কেটে যায়, আবার আমরা ক্লাসে মিলিত হব। দোয়া করি তোমরা ভালো থাকো, আমার জন্য আশীর্বাদ করো, দোয়া করো যেন সুস্থ থাকি এবং খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো সবাই।